বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, ভোরে নয় দিনের যে কোনো সময় রওনা দেওয়ার আশা। আরো ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। আলোচিত ঢাকা 10-এ মনোনয়ন পেলেন শেখ রবিউল, বরিশাল 3-এ জয়নুল। যথাসময়ে তফসিল চায় দলটি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ, শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। তফসিলের আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতি সিইসি বৈঠক। নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ সুপারদের আহ্বান প্রধান উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুতির নির্দেশ। এবং জুলাই আগস্ট হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পলককে 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে লন্ডন থেকে বিমানের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। সকালে দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এদিকে কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় ভোরে নয় দিনে কোনো এক সময় লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসায় যাচ্ছেন যুক্তরাজ্যে। সঙ্গে হচ্ছেন 2 পুত্রবধূ। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান শাশুড়ির সাথে থাকলেও লন্ডন থেকে শুক্রবার সকালে ঢাকায় এসে আবারও বেগম জিয়াকে সঙ্গে নিয়েই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টায় বিমানের BG302 ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। সকালে দেশে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ারে আসবেন বলে জানা গেছে। তবে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার দিনের কোনো এক সময় ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার। তার সফর সঙ্গে হচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ছাড়াও 17 জন। এদিকে বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর আগে দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন শুক্রবার ভোরে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ UK ডক্টরস এবং USA-র জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে নেওয়া হয় CCU-তে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার,
সকাল থেকেই কিন্তু এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এবং রাতেও কিন্তু সেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে, কেননা বলাই যায় যে এই যে তারেক রহমানের সহধর্মিণী অর্থাৎ বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ তিনি কিন্তু আসছেন। এক পুত্রবধূ কিন্তু এর মধ্যে দেশে রয়েছেন, অন্য আরেকজন কিন্তু আসছেন এবং তার যে ফ্লাইট সেটি কিন্তু বাংলাদেশ সময় 12:30টায় ছাড়ার কথা, অর্থাৎ লন্ডনের স্থানীয় সময় যদি আমি বলি সেটা 6টার সময় ছাড়ার কথা ছিল। তো যদিও আমি কিছুক্ষণ আগে ফ্লাইট ট্র্যাকার যখন আমি চেক করছিলাম সেখানে কিন্তু আমি দেখলাম যে সেখানে 6:55 বেজে গেছে, তারপরও কিন্তু সেই ফ্লাইটটি কিন্তু এখনও ছাড়েনি। যদিও সেই ফ্লাইটটি আমি এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আজকে যদি এটা সময় মতো পৌঁছায় তাহলে আগামীকাল 9টা সাড়ে 9টা নাগাদ 9:35 নাগাদ কিন্তু সেই ফ্লাইটটি কিন্তু ঢাকায় এসে পৌঁছাবে এবং সেখানে আসার পরপরই কিন্তু জুবাইদুর রহমান দ্রুত সময়ে এভার কেয়ারে আসবেন এবং দ্রুত সময়ে তিনি আসার পরপরই কিন্তু দ্রুত সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনায় বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু কাতার নিয়ে যাওয়ার কথাবার্তা, লন্ডন নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে এবং কাতারের থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটিও কিন্তু এখনও ঢাকায় পৌঁছায়নি। আমরা যেমনটা জানতে পেরেছি যে সেটি দ্রুত সময়ে পৌঁছানো বা এই ধরনের একটু কারিগরি ত্রুটির কারণে সেটা একটু পৌঁছতে দেরি হচ্ছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর আমি যদি একটু বলি যে বেগম খালেদা জিয়া কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতালে গেল 12 দিন থেকে ভর্তি আছেন। সশস্ত্র বাহিনী দিবসের দিনও কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু সেনাকুঞ্জে গিয়েছিলেন, সেখানে প্রোগ্রাম কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী সময় তার স্বাস্থ্যের অবনতি হলে কিন্তু তাকে এখানে ভর্তি করা হয় এবং গেল 8 দিন থেকে তাকে আসলে এখানে ভর্তি রাখা হয়েছে। 8 দিনে কিন্তু তাকে সিসিইউতে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ রয়েছে এবং চীন থেকে যুক্তরাজ্য থেকে কিন্তু যে চিকিৎসকদের যে টিম তারা কিন্তু এসছেন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই কিন্তু তাকে এই যে দেশের বাইরে নিয়ে যাওয়ার, অর্থাৎ যুক্তরাজ্যের যেই এর আগে যেখানে তিনি চিকিৎসা নিয়েছেন দীর্ঘ সময় ধরে সেই যে লন্ডন ক্লিনিক সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং খালেদা জিয়ার যে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু এই যে আমার পেছনে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই এসএসএফ থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সকলেই কিন্তু অনেকে এখানে উপস্থিত রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন যেন কোনো ধরনের নিরাপত্তা হানি এখানে না ঘটে। তো আগামীকালকে অবস্থা কি হয় সেটা দ্রুততম সময় দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। এসএসএফ বা ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে। এ সুবিধা তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস। বৈঠকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। আজকে কতগুলো আইন আরেকটা হচ্ছে, এবার আপনারা জানেন যে এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে বিবিআইপি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই করে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা রাখা 63টি আসনের মধ্যে 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গুলশানে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে গেল 3 নভেম্বর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসন ফাঁকা রাখার পেছনের কারণ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলে নানা আলোচনা। এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয়, সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা 7, 9, 10, 18-র মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। এছাড়াও হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া এবং মাদারীপুর 1 আসনে আগের প্রার্থীর পরিবর্তন এনেছে বিএনপি। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 মোহাম্মদ মুজিবুর রহমান। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। অনিবার্য কারণ ছাড়া ভোট প্রক্রিয়া থেকে বিএনপি সরে আসতে চায় না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত নেতারা। 8 দলের সমাবেশে বক্তারা শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। বলতে চাই, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন, কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে। প্রবাসের সময় আরও থাকছে। সীমান্তে আবারও আগ্রাসী বিএসএফ। একদিনে মৌলভীবাজার ও লালমনিরহাটে গুলিতে 2 যুবক নিহত। পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন AMM নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন সচিব এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে 10 বা 11 তারিখ সময় চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণার আগে দেখা করে তফসিল চূড়ান্ত করা হয়। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে বলে জানান প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ট লাইন। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালের কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে, মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। এদিন জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 ডিসেম্বর। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। বিদেশে অবস্থানরত জয়কে কেন আসামি করা হলো তার ব্যাখ্যাও দেন এই প্রসিকিউটর। যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেন তাহলে তাকে এই ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংক থেকে 11,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এছাড়া সম্পদের তথ্য না দেওয়ায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
বিগত সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুটের অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানের পর এসালম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বাংলাদেশ ব্যাংকের এক নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে 4 ব্যাংক থেকেই এসালম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা লুটপাট করেছে। এরই ধারাবাহিকতায় এবার জনতা ব্যাংক থেকে এসালম গ্রুপের 11,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি। বুধবার দুদকের দায়েরকৃত এই মামলায় আসামি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান, এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ মোট 34 জনকে। এদিকে নির্দিষ্ট সময়ে সম্পদের তথ্য না দেওয়ায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। জনাব ঐশী খান স্বামী তানবীর হাসান পিতা শাহজাহান খান নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) এবং 27(1) দ্বারাই আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিসেস ফারজানা চৌধুরী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিবরণী দাখিলের জন্য একাধিকবার সময় দিলেও তারা দুদককে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করেনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি ইচ্ছায় আর কোনো পাওয়ার প্ল্যান্ট অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শুধু তাই নয়, যেন তেনভাবে সড়ক যোগাযোগ সম্প্রসারণেরও বিপক্ষে সরকার। দেশের ভেঙে পড়া ব্যাংক খাতের সংকট কাটাতে 70,000 কোটি টাকা দরকার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এর অর্ধেক নেওয়া হবে আগামী বাজেট থেকে। একদিকে বছর জুড়ে গ্যাস বিদ্যুৎ সংকটে শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে অনুমোদন দেওয়ার পরও মুখ থুবড়ে পড়ে আছে কোনো পাওয়ার প্ল্যান্ট। এমনই একটি 2018 সালে খালিশপুরে গড়ে তোলা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। তবে যেন তেনভাবে আরও কোনো পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। রূপসাতে একটা 800 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করা আছে 8,000 কোটি টাকা দিয়ে, একটা গ্যাস ফায়ার প্ল্যান্ট করা আছে গ্যাস। এই জাতীয় যেটা বললাম যে একটা খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছা, এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে দিতে পারি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, শুধু জ্বালানি খাত নয়, সড়ক যোগাযোগেও সর্বোচ্চ যাচাই বাছাই ছাড়া প্রভাবিত হয়ে কোনো প্রকল্প নেবে না সরকার। পরিবহন চাপ কমাতে তাই নৌ ও রেলপথে মনোযোগ দেওয়ার তাগিদ তার। আমাদের সড়ক ব্যবস্থা এমন পর্যায়ে পড়ছে, এটা 3-4 বছর পরে এটা একদম স্ট্যান্ডস্টিল হয়ে যায়, একদম বন্ধ হয়ে যাবে। 90% বেশি সড়ক দিয়ে, 20% অন্য জায়গায় নিতে হবে, জলপথে নিতে হবে। এবং আমাদের যে জলপথ, এগুলো আমাদের ন্যাচারাল হাইওয়ে, তো ওখানে নিয়ে যেতে হবে, কিংবা আমাদের রেলওয়ে যেটা সেটাকে ব্যবহার করতে সেখানে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু আপনার এই যে 4 লেন 6 লেন কত লেন আর বানাবেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দেশে ব্যাংক খাতের যে সংকট তা দূর করতে লাগবে 70,000 কোটি টাকা। এই অর্থের অর্ধেক আগামী জাতীয় বাজেট থেকে নেওয়া হবে বলেও জানান তিনি। আমাকে যদি ইনফ্লেশন কমাতে না পারি, আমি কিছুই অ্যাচিভ করতে পারবো না। মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটাকে অ্যাডজাস্ট করে দেবো। 7 এবং তার নিচে ইনফ্লেশনকে যখনই আমরা নেব, আমরা পলিসি রেট কমাবো। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। অর্থনৈতিক নানান চ্যালেঞ্জে যখন কোণঠাসা বাণিজ্যিক কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ, তখন বর্তমানে 8% উপরে থাকা মূল্যস্ফীতি চলতি বছর শেষে 5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন গভর্নর। আমাদের পলিসি IMF দিয়ে গাইডেড না। IMF যদি গাইডেড হতো তাহলে আমরা এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দিতাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন তারা এসেছিল, চাপ দিচ্ছিল। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ভারতে পুতিন বিমানবন্দরে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লি পৌঁছানোর আগেই সামরিক চুক্তি অনুমোদন মস্কোর। ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সহ সব ক্রেতাদেরকে অন্যান্য দেশের পণ্যের মতো বাংলাদেশি পণ্যের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার আরও 3টি কনভেনশনে অনুসমর্থন জানানোর অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, শ্রমিকদের পারিশ্রমিক বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে।
এক্ষেত্রে বিদেশিদেরকে গার্মেন্টস সহ বাংলাদেশের রপ্তানি পণ্যের যথাযথ মূল্যায়ন করতে হবে। এ সময় ILO এর 3টি কনভেনশন 155, 187 ও 190 অনুসমর্থনকে ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। Otherwise, I would not have been sitting there for hours. And I thank you, secretaries who are present here today. ওয়ার্কারদের ভালো পে দিতে হলে যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে পে করতে হবে। আমি ILO তো বলে আসছি, এখন তোমাদের দেওয়ার পালা। তোমরা তোমাদের ব্র্যান্ডকে বলো যে অ্যাডিকুয়েট পেমেন্টটা যেন আমরা পাই, আমাদের ম্যানুফ্যাকচারার যাতে পায়। ইউরোপিয়ান ইউনিয়ন তো ওদের মেইন, আমেরিকার থেকে একটি ডেলিগেশন আসছে, তাদেরকে আমি একই কথা বলেছি। যারা আমার কাছে আসে দেখা করতে, আমার একটাই বক্তব্য যে তোমরা আমাদেরকে অন্যদের মতো পেমেন্ট করো। দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় বস্ত্র দিবস 2025 উপলক্ষে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয় তাহলে সমৃদ্ধি আসবে না বস্ত্র খাতে। এছাড়া এবার বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। পাটকে নিয়ে অসত্য অনেক রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, যার কোনো বাস্তবতা নেই। এই রঙিন স্বপ্ন দেখানোটাই যারা এই অযোগ্য অদক্ষ লোকজন যখন তাদের কাঙ্ক্ষিত কর্ম তারা দেখাতে পারেনি, তখন তারা অনেক ধরনের রঙিন অসত্য স্বপ্ন দেখিয়েছে। এই অসত্য স্বপ্নগুলো যেন আমরা না দেখি। উদ্যোক্তাদের বাজার পরিচিতি ও পণ্যের প্রসার, পারস্পরিক সম্পর্ক তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শতভাগ দেশীয় পণ্যের সর্ববৃহৎ আয়োজন 12তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক SME ফাউন্ডেশন। এ সময় জানানো হয়, মেলায় প্রায় 350 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে, যাদের মধ্যে প্রায় 60% নারী উদ্যোক্তা। আগামী 7 ডিসেম্বর থেকে শুরু 8 দিন ব্যাপী মেলায় SME বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ, ব্যাংকার উদ্যোক্তার ঋণ সংযোগ অনুষ্ঠানে আয়োজন করা হবে। মেলায় মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপের 6 জন উদ্যোক্তাকে জাতীয় SME উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে বলেও জানান আয়োজকরা। SME পণ্য মেলার আয়োজন করে মার্কেট অ্যাক্সেসটা দেওয়ার চেষ্টা করছি, মার্কেটে যাতে ওনারা পরিচিতি লাভ করতে পারে, ওনারা যাতে ওনাদের যারা বায়ার আছে তাদের কাছে ওনাদের পণ্যগুলি যাতে প্রদর্শনী করতে পারে। এবারের মেলায় প্রায় 350 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তৈরি পোশাক খাত থেকে, ফ্যাশন ডিজাইন থেকে 74টি প্রতিষ্ঠান। এছাড়া হস্ত ও কারুশিল্পের 54টি, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতে 40টি। আসন্ন রমজানে দেশের সব ধরনের ভোগ্য পণ্যের দাম গেল বছরের তুলনায় স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আর মাত্র 2 মাস বাকি পবিত্র মাহে রমজানের। দেশের ভোগ্যপণ্যের চাহিদা, সরবরাহ ও দাম নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানিকারক ও পাইকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠকে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ, চাহিদা ও দামের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি আমদানি জটিলতা, মধ্যস্বত্বভোগী, ডলারের দাম সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সব জিনিসের দাম আপনার ভালো থাকবে, দুইটা কারণ যদি ঠিক থাকে। একটা হচ্ছে যে ডলার গত বছর যেমন 85 বা 2 বছর আগে 87 থেকে 1,110 টাকা, এখন 123-22 এরকম আছে। এটা যদি আপনারা এটা দায়িত্ব আমরা পারবো না। যেহেতু আপনারা সরকারের একটা অংশ, আমরা আপনাদের একজন, আমরা সব সময় ব্যবসা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। TDSO আর RBT এলসি দেওয়া আছে $8,000 এবং এটাও বিভিন্ন কারণে এসে যাবে কিনা আমরা শিওর না, বাট এটা বুকিং দেওয়া আছে। আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। রোজার আগে দাম বেড়ে যায়,
এই যন্ত্রণা থেকে বা এই মানে অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বৈঠকে আমদানি ও পাইকারি পর্যায়ের পাশাপাশি খুচরা বাজারে সরকারি মনিটরিং জোরদার করার দাবি জানান ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএসএফের গুলিতে আবারও সীমান্তে প্রাণ গেল বাংলাদেশের। বৃহস্পতিবার মৌলভীবাজার ও লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন 2 যুবক। আবারও বিএসএফের গুলিতে একই দিনে প্রাণ গেল 2 বাংলাদেশি যুবকের। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী 1844 নম্বর পিলারের পাশে শুকুরাম উরাং কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুর 1:30টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে সে দৌড়ে কিছুদূর এগিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। 25 বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়ে মুরেশ্বরা বস্তি থেকে আমাদের হাসপাতালে দুপুর 2:25-এর সময় আমাদের এখানে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পাই। সে গরু চড়াইতে তার বাড়ি থেকে ইন্ডিয়ার সীমান্ত বরাবর গিয়েছিল এবং সেখানে বিএসএফ নাকি তাকে গুলি করে পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে আনে, হাসপাতাল তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে আমরা আইনগত ব্যবস্থাপনা প্রক্রিয়াধীন। এদিন ভোরে লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, পাটগ্রামের শমশেরনগর সীমান্তের 864/5 নম্বর সীমানা পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি ভারতীয় চোরা কারবারিদের সঙ্গে গরু আনতে শূন্যরেখায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কুমিল্লায় তিতাস নদীর ঘাটে গোসল করছিলেন একই পরিবারের 3 নারী। হঠাৎই একটি ট্রলি উল্টে তাদের উপর পড়লে নিহত হন সবাই। এই ঘটনায় গুরুতর আহত হন ট্রলি চালক। এদিকে পঞ্চগড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের 2 স্ত্রী রুজিনা ও শামসুন নাহার তাদের ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গিয়েছিলেন গোসল করতে, আর ফিরলেন লাশ হয়ে। কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কে বৃহস্পতিবার দুপুরে বালু ভর্তি একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস নদীতে পড়ে যায়। মুহূর্তেই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নদীতে গোসলে থাকা ওই 3 নারীর। এ সময় গুরুতর আহত হন ট্রলি চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলি চালক গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 5 মিনিট আগে ফোন দিছিলাম, কথা বলছি, কথা পরে বলতেছে কয় আমি ফলাও কাপড় সাপড় ধুইতাম যাই। এমনি ধুইতে গেছে, এমনি 5 মিনিট পরে ফোন উনি আমার স্ত্রী টারাকের তলে ভইরা মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোক গাড়ির তলে পড়ছে, এরপরে 20-50 জন, এরপরে আর গিটা পার করছে 3 জন লাগত পারে। এদিন সকালে পঞ্চগড়ের ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ট্রাকটি জব্দ করে হেলপারকে আটক করা হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 বছর পর ভারতের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে নৃত্য পরিবেশন করা হয়। পুতিন মোদী একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন। সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দল। আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে গেলেন রুশ প্রেসিডেন্ট। 27 ঘন্টার সফরে ব্যস্ত সময় পার করবেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে 3 বাহিনীর গার্ড অফ অনার গ্রহণ করবেন পুতিন। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে দুপুরে যৌথ বিবৃতি দেবেন 2 নেতা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির নতুন ভারতীয় চ্যানেলের উদ্বোধন করবেন। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন পুতিন। এরপর শিল্প খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন পুতিন। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বিলাউসভ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দ্রুত S-400 ক্ষেপণাস্ত্রের বাকি ইউনিটের সরবরাহ সহ যৌথ মহড়া বিষয়ে আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় চলছে অ্যাগ্রো ফুড এক্সপো 2025। ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক্সপোর উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবের জেদ্দায় চলছে বৈশ্বিক খাদ্য, বাণিজ্য ও প্রযুক্তির মিলন মেলা এগ্রো ফুড এক্সপো 2025। এবারের আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রদর্শকরা। খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি এবং বৈশ্বিক খাদ্য চাহিদা সামনে রেখে আয়োজনটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এগ্রো ফুড এক্সপো 2025-এ অংশ নিচ্ছে বাংলাদেশও। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারের আসরে দেশের 5টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। ঢাকা থেকে জেদ্দা সরাসরি ফ্লাইট রয়েছে, রিয়াদের সরাসরি ফ্লাইট রয়েছে। সুতরাং আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে জেদ্দার সৌদি আরবের মাটিতে আসবে, এটাই হোক আমাদের কামনা। উদ্বোধনের প্রথম দিনই বাংলাদেশি পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য দর্শনার্থীদের নজর কাড়ে। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের মেলায় অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনাকে আরো বিস্তৃত করবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরো জোরদার হবে বলেও জানান তারা। বাংলাদেশ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও খাদ্য পণ্যের স্বনির্ভরতা, কৃষি ও খাদ্য পণ্যের সাফল্য, যা আমরা সৌদি আরবের বাজারে প্রবেশের সাথে সাথে আমরা তা এই বাজারের সাথে কোলাবোরেশন করতে পারি। এখানে আমরা সম্পূর্ণ এগ্রো বেস প্রোডাক্ট নিয়ে এসেছি। এখানে আমাদের সবচেয়ে বড় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে অ্যাসেপ্টিক ম্যাঙ্গো পাল্প, যেটা আমরা মালয়েশিয়াতে অলরেডি এক্সপোর্ট করছি। আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য, দেশের জন্য, দেশের কিছু জিনিস আমরা এক্সপোর্ট করলাম, এখান থেকে কিছু রেমিটেন্স যাতে আমরা নিতে পারি। কালচার ফার্মের নিজস্ব ফিড দিয়ে আমরা মাছগুলো উৎপাদন করি, ওই মাছগুলো আমরা চেষ্টা করছি সৌদি আরবে বুস্ট আপ করার জন্য। এখানে যারা প্রবাসী ভাইয়েরা আছে, আমরা তাদের বাংলাদেশি এই মাছ, আমরা তাদের উৎকৃষ্ট মানের মাছটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারবো। আগামী কয়েকদিন মেলায় আরো বেশি সংখ্যক দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধির অংশগ্রহণে এগ্রো ফুড এক্সপো 2025 হয়ে উঠতে পারে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। জেদ্দায় এগ্রো ফুড এক্সপো 2025 হবে বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বছরের প্রথম তুষারপাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশ ঢেকে গেছে শুভ্র তুষারে। তুষারের পাশাপাশি তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহে নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। তুষারপাত উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। গত বছরের তুলনায় প্রায় 8 দিন পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশে এবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিউল ও গিয়ংগিদু প্রদেশে প্রতি ঘন্টায় 5 সেন্টিমিটার তুষারপাতের রেকর্ড করা হয়। এই কারণে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সিউলে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সুনচিয়ং সহ বেশ কয়েকটি এলাকায় -14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তুষারপাতের এই রোমাঞ্চকর স্নিগ্ধ অনুভূতি নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা সহ কোরিয়ান যারা আছে তারা এই প্রথম তুষারপাতটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আমরা বন্ধুরা বাইরে বের হয়েছি আজকে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য। বাইরে পরিবেশটা সাদা আবৃত হয়ে আছে। বাংলাদেশে আমরা সব রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলেও তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না, তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা এদেশে তুষারপাতের দিনগুলোকে খুব উপভোগ করি। তুষার উপভোগ যেমন আনন্দের, তেমনি এর ভোগান্তিও কম নয়। আজকে কোরিয়াতে প্রথম তুষারপাত হচ্ছে। অনেক তুষার পড়ছে, দেখতে যেমন সুন্দর, এর ভোগান্তিও অনেক বেশি। সকালে স্কুলে কিভাবে যাব বুঝতে পারছি না। কোরিয়া উপদ্বীপের মধ্যাঞ্চলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত 8 সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর তাপমাত্রায় কমতে থাকায় নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়।
দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে উত্তরপ্রদেশে ধ্বংস হওয়া বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগী শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের জন্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর বহিষ্কারের খবর জানা মাত্রই আগামী 22 ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এর পরপরই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের দাবি, বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের এই উদ্যোগ বিজেপির মেরুকরণ রাজনীতিকে সাহায্য করতে পারে। কিংবা আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেব। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দ্বিমুখী রাজনীতি বলে কটাক্ষ করেছে। এই 6 ডিসেম্বর 33 বছর ধরে পালন করবার কারণেই আজকে হুমায়ুন কবির ওই কথা বলতে সাহস পেয়েছিলেন, আর ফিরহাদ হাকিম বলতে পেরেছিলেন দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে। আর তিনি তো ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর। তখন মনে ছিল না? যেদিন হুমায়ুন কবির প্রকাশ্যে বলল যে 30% হিন্দুকে যখন চাইবো ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তখন তাকে গ্রেপ্তার করেননি কেন? আগেও নানা বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের এই বিধায়ক। একাধিকবার সাসপেন্ড হলেও প্রতিবারই দলে ফিরে এসেছেন। তবে এবার দল ছাড়ার পাশাপাশি নতুন দল গড়ে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। হুমায়ুন 135 আসনে প্রার্থী দেবেন বলেও জানিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরবের রিয়াদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সৌদি আরব শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দেশে বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয়। স্কোয়াড সিলেকশন ইস্যুতে লিটন লিপু দ্বন্দ্ব প্রকাশ্যে। তবে মোহাম্মদ আশরাফুলের দাবি, ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই। নানা নাটকের পরও সিনিয়র সহকারী কোচ হিসেবে থেকে যাচ্ছেন সালাউদ্দিনই। সব মিলিয়ে ব্যাটিং কোচ হিসেবে প্রথম সিরিজের অভিজ্ঞতা ছিল ভালোই। তবে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনার পক্ষে নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। জাকের আলীর শর্ট সিলেকশন নিয়েও সমালোচনা হলেও তাকে প্রশংসায় ভাষা ন্যাস। বলেন, মানসিকভাবে দৃঢ় চেতা জাকের, শিগগিরই ফর্মে ফিরবেন তিনি। সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে। সমালোচনার পর সিনিয়র সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শোনা গিয়েছিল সরে দাঁড়াবেন আয়ারল্যান্ড সিরিজের পরই, কিন্তু এখন ক্রিকেটাঙ্গনে ভিন্ন গুঞ্জন। চুক্তি অনুযায়ী নাকি 2027 বিশ্বকাপ পর্যন্তই থেকে যেতে পারেন মাসিক 10 লাখ টাকা বেতন পাওয়া কোচ। প্রাথমিকভাবে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেলেও ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের মেয়াদও বাড়ছে। প্রথম দিন যাওয়ার পরে ভাইয়াকে বলছি যে সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে, আমার আর কি অনেক কিছু শেখার বাকি আছে। তো
পরে তো আলহামদুলিল্লাহ উনিও থাকছেন। অ্যাশের চাওয়া অন্তত 27-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার, তবে আপাতত দৃষ্টিতে 26-এর টি-20 বিশ্বকাপ। যদিও আইরিশদের বিপক্ষে সিরিজে ম্যানেজমেন্টের ব্যাটিং অর্ডারে অনবরত পরিবর্তন আনা পছন্দ হয়নি তার। একটা পজিশনে আসলে 3টা প্লেয়ারকে খেলানো হয়েছে 3টা ম্যাচে। এটা ম্যানেজমেন্টের আসলে প্ল্যানিং যে সবাইকে ম্যাচ দেওয়া, কিন্তু অ্যাজ এ এক্স প্লেয়ার যদি আমাকে বলেন, ব্যাটসম্যানদের আপনাকে অবশ্যই অপরচুনিটি বেশি দিতে হবে। ফর্মে ফিরেতে হলে বা টিম যদি কনফিডেন্স পেতে হয়, আমার কাছে মনে হয় যে স্ট্রিক্ট থাকতে হবে যে না, আমি তাকেই ম্যাক্সিমাম ম্যাচ দিব। স্কোয়াড নিয়ে মতবিরোধ ছিল টি-20 অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। শামীম পাটোয়ারিকে শুরুতে না নেয়া কিংবা হুট করে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেয়া, আবার তাকে এক ম্যাচও না খেলানো, এসব ঘটনা ন্যাশনাল টিমে দ্বন্দ্বের আভাস দেয়। যদিও আশরাফুল বলছেন সবই আছে ঠিকঠাক। ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো ছিল। প্রথম টি-20টা আমরা রেজাল্টটা আমাদের পরে আসেনি, তারপরে কিন্তু খুব চমৎকারভাবে আমি বলবো যে প্লেয়াররা অ্যাডজাস্ট করেছেন। প্রথম অ্যাসাইনমেন্টে আলাদাভাবে সময় দিতে হয়েছে জাকের আলী অনিককে। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জাকেরকে নিয়ে অবশ্য প্রশংসাই করেছেন ব্যাটিং কোচ। মেন্টালি খুবই স্ট্রং, সে এগুলা নিয়ে একদম ওয়ারিড না। 1.5-2 মাস হয়েছে আসলে তার ভালো সময় যাচ্ছে না। 2টা টেস্ট ম্যাচে তার সাথে কাজ করে মনে হচ্ছিল সে রিদমে চলে আসছিল। একটা ম্যাচ খেলেই আবার রেস্ট না দিয়ে যদি আরেকটু কন্টিনিউ করা যেত, তাহলে আমি শিওর যে সে আবার রাইট ট্র্যাকে চলে আসতো। বিপিএলে নিজেদের ঘাটতির জায়গাগুলো কাটিয়ে উঠবেন জাকের শামীমরা, বিশ্বাস আশরাফুলের। ওই লক্ষ্যটা আমাদের সবার মধ্যে আছে যে এইবার ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো করতে পারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ হবে বিপিএল, তাই দলের নিয়মিত ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে পারফর্ম করতে আহ্বান অধিনায়ক লিটন দাসের। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি নিশ্চিত থাকলেও বিপিএলে নজর কাটতে পারলে যে কেউ এই দলে আসতে পারবেন বলেও জানিয়েছেন লিটন। তবে এর জন্য প্রয়োজন হবে কোচ এবং নির্বাচকদের গ্রিন সিগন্যাল। অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিস্থিতি এখন অনেকটাই এরকম। বছরের পর বছর টানা ম্যাচ খেলার ক্লান্তি পেয়ে বসেছিল সবাইকে। বিপিএল এর আগে তাই অবসরে স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন ক্রিকেটাররা, যোগ দিচ্ছেন নানা সামাজিক কার্যক্রমে। টাইগার ক্যাপ্টেনকেও দেখা গেল সেরকমই এক আয়োজনে। যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন একটা ব্রেক পাবে, এটা ব্রেকও দরকার, কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না, ব্রেক লাইফে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের আগে আর কোনো টি-20 ম্যাচ নেই টাইগারদের সূচিতে। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতে বছর শেষ করেছে টাইগাররা। 5 সিরিজ জয়ের ট্রফি এখন লিটন দাসের শোকেসে। কিন্তু এরপরেও নির্ভর থাকার উপায় কই? আইসিসি ইভেন্ট মানেই যে বাংলাদেশের ভরাডুবির গল্প, তাই আরও একটা বিগ ইভেন্টের আগে এরকম ম্যাচ না থাকা কিছুটা চিন্তার কারণ লিটনের জন্য। যদিও বিপিএল থাকায় সেগুলো নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন। যেহেতু টি-20 ফরম্যাটই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মানে এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। বিশ্বকাপে লাল সবুজ স্কোয়াডে কারা প্রতিনিধিত্ব করবেন তা অনেকটাই ঠিক হয়ে গেছে। বছর জুড়ে 17-18 জন ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট, তাই 1-2 জন ছাড়া শঙ্কা নেই কাউকে নিয়েই। কিন্তু দুয়ারে যখন বিপিএল, তখন সবগুলো জায়গায় এখনই ফিল আপ করে ফেলতে চান না ক্যাপ্টেন। জানালেন সুযোগ থাকবে বিপিএল পারফর্মারদেরও। যারা এই ফরম্যাটটা খেলে আসছে অনেকদিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তি কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট, যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট? বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু কলকাতায়। ইডেন গার্ডেন্সে এর আগেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। আইসিসি ইভেন্ট হওয়ায় স্বাভাবিক স্পিন উইকেট যে থাকবে না তা জানেন লিটন, তাই বিপিএলেই ভরসা রাখছেন তিনি। চট্টগ্রাম, সিলেট, ঢাকায় 3 চরিত্রের উইকেট থাকায় সতীর্থদের মানিয়ে নেওয়ার শিক্ষাটা ঘর থেকেই নিতে বললেন এলকেডি। 3টা গ্রাউন্ডে 3 রকম খেলা হবে। আপনি সবসময় যাবেন আর ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না, আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন তেমনও না। আপনি পার্টিকুলার ডেতে কেমন উইকেট পাচ্ছেন, সেই উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে, যে 3টা ভেন্যুতে খেলা হবে,
3 ভেন্যুতে 3 রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। আইসিসি টি20 বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল, যা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন লিটন দাস। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে তারেক পত্নী জুবাইদা। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি, ভোরে নয় দিনের যে কোনো সময় রওনা দেওয়ার আশ্বাস। আরও 36 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। আলোচিত ঢাকা 10-এ মনোনয়ন পেলেন শেখ রবিউল। বরিশাল 3-এ জয়নুল। যথাসময়ে তফসিল চায় দলটি, অন্যথায় ভোট পেছানোর শঙ্কা। এবং নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ, শরিয়া আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।